Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 118তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনাদের জানাবে আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORWORLDBD afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার, চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম ছায়া। উনি বর্তমানে ঢাকার গুলশান এলাকাতে রয়েছেন। তবে গুলশানের যেই নির্দিষ্ট এলাকাতে রয়েছেন সেই এলাকাটার নামটা আমাদেরকে উনি বিস্তারিতভাবে উল্লেখ করলেও উনি আমাদেরকে সেই এলাকাটার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। কেননা যে ঘটনাটি উনি পাঠিয়েছেন এই ঘটনা শুধু ওনারা যে জানেন তা না, ওই এলাকার অনেকেই জানেন। তো চলুন ঘটনায় চলে যাই। মূলত ঘটনার শুরুটা বেশ আগে থেকেই। ওনারা বর্তমানে যেই জায়গাটাতে আছেন, যে বাড়িটাতে আছেন আর কি, এই বাড়িটা একটি 5তলা ভবন। বর্তমানে আশেপাশে অনেক নতুন ভবন নির্মিত হয়েছে, যেগুলো কিন্তু আগে ছিল না। এই যে 5তলা ভবন, ওই বাসার পেছন দিকে বিশাল বড় একটা ঝিল ছিল। ওনাদের বাসাটা এখন যেখানে আর কি, তো ওই যেই বিশাল বড় ঝিল, ওইখানে ছিল বাসার, ওই বাসার পেছনেই ছিল এই ঝিলটা। তো ওখানে আর একটা পাশে মানুষ ময়লা ফেলতো, ওখানে আবার ওয়াশরুমও ছিল। গুলশান এরিয়ার কথা শুনলেই তো আমরা চোখ ধাঁধানো বড় বড় আকাশচুম্বী অট্টালিকার কথা আমরা বলতে থাকি, বা আমাদের মাথার মধ্যে সেটাই চলে আসে। গুলশানে কিন্তু অনুন্নত জায়গাও রয়েছে। মূলত এরকমই একটা জায়গা, যেই জায়গাটা ওই সময় এরকম ছিল। এখন তো প্রতিনিয়তই অনেক জায়গা ভরাট করে করে নতুন নতুন ঘরবাড়ি হচ্ছে। এটা খুব বেশি দিন আগের কথা, এটাও বলা যাবে না। তো ওইখানে যে জায়গাটা ছিল, ওখানে কি করতো মানুষজন, ওই পথ দিয়ে আসছে, কখনো জল বিয়োগ করার দরকার হয়েছে, ওখানেই বসে পড়েছে। যেহেতু জায়গাটা ময়লা আর কি, ওই জায়গাটার পাশে কিন্তু যে ঘরবাড়িগুলো ছিল, তখন এই যে ছায়া আপু তার পরিবার নিয়ে ওখানেই বসবাস করতেন। ওনার মা বাবা ভাই বোন ওখানে ওনারা বসবাস করতেন। শুরুটা 2007 সালের দিকে। তখন তো সবার হাতে মোবাইল ফোন এতটা অ্যাভেলেবল ছিল না। ওখানে যেটা ছিল সেটা হচ্ছে যে মানুষের হাতে বাটন ফোনটা বেশি ছিল, আর বেশি থাকলেও সবার হাতে হাতে আবার ছিল না। অনেকেই কিন্তু দোকান থেকে 2 টাকা মিনিটে কল করতেন। ওই দিক দিয়ে যারা হেঁটে আসতেন, মাঝে মাঝে মোবাইলে রিংটোন বাজাতে বাজাতে আসতেন, টের পাওয়া যেত ওদিক দিয়ে কোনো ব্যক্তি হেঁটে আসছেন। একদিন হয় কি, এই ছায়াপুর আব্বু উনি কাজ শেষ করে ওদিক দিয়ে হেঁটে আসছেন। ওদিক দিয়ে যখন হেঁটে আসছেন, হঠাৎ করে উনি দেখতে পেলেন যে এই যে ঝিলের ওখানে কিন্তু বড় বড় কচু গাছ ছিল। পানির নিচ থেকে কচু গাছ হয়েছে, তবে ওইখানে কিন্তু পানিটা অনেক গভীর। উনি খেয়াল করলেন যে ওইখান থেকে মনে হচ্ছে কোনো একটা বাচ্চা কান্না করছে। উনি একটু এগিয়ে গেলেন, কান্নাকার বাচ্চা এখানে এসে হয়তো হারিয়ে গেছে, পথ খুঁজে পাচ্ছে না। উনি কাছে গেলেন। কাছে যাবার পর উনি দেখলেন যে হ্যাঁ, সত্যি একটা বাচ্চা, বয়স 4 বছর বা সর্বোচ্চ 5 বছরের মতো হতে পারে। উনি ওখানে গিয়ে দূর থেকে বলছেন, তুমি কোন বাড়ির, কোথায় যাবে আমারে বলো, আমি দিয়ে আসি। যেই না এরকমটা উনি বলেছেন, সাথে সাথে ওই বাচ্চাটা কান্না থামিয়ে দেয়। কান্না থামানোর পরপরই এই ছায়াপুর আব্বুর দিকে তাকিয়ে খুবই বিশ্রীভাবে হি হি করে হেসে দিয়ে এক দৌড়ে
ওই যে পানির মধ্যে থেকে যে কচু গাছগুলো জন্মেছে ওর ভিতরে চলে যায়। অথচ ওখানে কিন্তু কোনো মানুষ যদি শুধু পা ফেলে সাথে সাথে বুক পর্যন্ত তলিয়ে যাবে, আর একটু সামনের দিকে গেলে তো ডুবেই যাবে। ওখান দিয়ে কেউ দৌড়ে চলে যাবে এটা কিন্তু হতেই পারে না। হঠাৎ করে এরকম দৃশ্য দেখার পর উনি তো বেশ ভয় পেয়ে যান, দ্রুত বাসায় চলে আসেন। ওই সময় অবশ্য ছায়াপুর দাদা বাড়িতে ছিল, উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন। যখন এই কথা শুনলেন উনি ছায়াপুর আব্বুকে ঝাড়ফুঁক করে দিলেন। এটা নিয়ে ওই প্রেক্ষাপটে তেমন কোনো সমস্যা হয়নি। এর কয়েকদিন পরের ঘটনা, ওনার আম্মুর একদিন রাতে ওয়াশরুমে যাবার দরকার হয়ে পড়ে। তখন ছায়াপুর আব্বুকে বেশ কয়েকবার ডাক দিয়েছেন, কিন্তু উনি ওঠেননি। এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন ওই ডাক উনি শুনতেই পাননি। শুনতে পেলেও ঘুম আর সেভাবে ভাঙেনি। কি আর করা, ছায়াপুর আম্মু উনি নিজেই বেরিয়ে গেছেন। উনি যখন ঘর থেকে বেরিয়েছেন, ঘর থেকে বের হওয়ার পরপরই একটা ছোট্ট বাঁশঝাড় পড়ে, এরপরে বিশাল বড় একটা তাল গাছ পড়ে। ওনার আম্মু হাঁটতে হাঁটতে যখন ওই তাল গাছটা থেকে অল্প কয়েকটা হাত দূরে আছেন, তখন উনি দেখলেন একটা কালো বিড়াল উল্টো হয়ে তাল গাছে উঠছে, মাথার নিচে দিক দিয়ে উল্টোভাবে উঠছে। উনি চিন্তা করলেন বিড়াল কি এভাবে গাছে উঠতে পারে নাকি। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। মুহূর্তের মধ্যেই ওই বিড়ালটা একটা মানুষের আকৃতি ধারণ করে, আর তার মাথাটা কি করেছে এই ছায়াপুর আম্মুর দিকে ফিরিয়ে খুব বাজেভাবে হেসে দিয়েছে, খুব বিশ্রীভাবে। মানে এই হাসি দেখলে যে কারো কলিজা শুকিয়ে যাবে ভয়ে। তবে ওই হাসির কোনো শব্দ ছিল না। সেও একই রকমভাবেই ওই বিড়ালের মতো উল্টো দিকে আস্তে আস্তে গাছে উঠে গেল। এই দৃশ্য দেখার সাথে সাথে ওনার কিন্তু আর কোনো হিতাহিত জ্ঞান ছিল না, কি করবেন না করবেন, কোন দিকে যাবেন, কোন দিকে দৌড় দেবেন। তারপরও আল্লাহর অশেষ রহমতে উনি উল্টো দিকে ঘুরে দৌড়ে ঘরে চলে আসেন। তো এরকম ছোটোখাটো অনেক ঘটনাই কিন্তু ওই জায়গাকে কেন্দ্র করে হয়েছে। 2026 সাল, এখনও ওই জায়গাকে কেন্দ্র করে ঘটনা ঘটছে। তবে এখন কিন্তু সেই বাঁশঝাড়, তালগাছ, ঝিল এগুলো না থাকলেও সেই অশরীরী ছোঁয়া কিন্তু এখনও আছে। ওখানে যখন পরবর্তীতে 5 তলা ভবন তৈরি করা হয়, ওনারা ওই বাসাতেই ভাড়া ওঠেন আর কি। আর যে ঘটনাটা মাত্র বললাম তখন তো এই 5 তলা ভবন ছিল না, ওখানে 1 তলা বিশিষ্ট একটা ভবন ছিল, টিন শেড, ওখানে ওনারা থাকতেন। 5 তলা ভবন তৈরি করার সময় নাকি এই বিল্ডিংয়ের কন্ট্রাক্টর 2 বার 2য় তলা থেকে নিচে পড়ে যায়। তবে পাশেই টিন শেড বাসা থাকায় 2 বারই ওই টিনের উপর পড়েছে, আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিল। যখন 4 তলা পর্যন্ত কমপ্লিট হয় তখন এই ছায়াপুরা পরিবারসহ সেখানে ওঠেন। এই বিল্ডিংয়ের পেছনের সাইডের যে দিকটা, এই দিকটা থেকেই সমস্যাটা বেশি হয়। এই 4 তলা যে বিল্ডিং, এটার যে 5 তলাটা কিন্তু চিলেকোঠার মতো আর কি, ছাদ প্লাস চিলেকোঠা। এইটার যে 2য় তলা, এটা বাড়িওয়ালা নিজেরা ব্যবহার করতেন, আর 3য় তলার কাজটা চলমান ছিল, আর 3য় তলার কাজটা অসমাপ্ত রেখে ওনারা 4র্থ তলার কাজটা শেষ করেছিলেন। এটা যে কেন করেছিলেন এটা অবশ্য ছায়াপুরা বলতে পারেননি, কারণ প্রত্যেকটা ফ্লোরের কাজ শেষ করেই তো উপরের ফ্লোরের কাজটা ধরতে হয়। ছাদ ঢালাইয়ের পরপরই ওনারা কী করেছেন, 4 তলার কাজ শুরু করে দিয়েছেন, অথচ 4র্থ তলা কাজ হয়ে গেল, 3য় তলার কাজ হলো না। ওনারা কি করেছিলেন যে এই যে 4র্থ তলা, এটা তো ওনারা করেছেন, কিন্তু একটা সমস্যা দেখা দিল, তা হচ্ছে এই ফ্লোরের এই পেছনের যে কর্নারের যে রুমগুলো, এই রুমগুলোতে কিছু কিছু সমস্যা দেখা দিত। এই কর্নারের রুম দুটোতে একটার মধ্যে ছিল হচ্ছে ওয়াশরুম, অর্থাৎ একটা রুমকে ওয়াশরুম বানানো হয়েছিল, আর একটা রুমের যেই জায়গাটা, এটা করা হয়েছিল হচ্ছে কিচেন, ছোট জায়গার মধ্যে আর কি করা হয়েছিল। যেই ওয়াশরুমে যেত ভয় পেত, কিচেনে গেলে মনে হতো পাশে কেউ দাঁড়িয়ে আছে, সাইডে দেয়ালের সাথে হেলান দিয়ে তাকে কেউ দেখছে। আমরা যদি কোনো একটা কাজ করি, রুমের মধ্যে কেউ যদি আসে পাশে দাঁড়িয়ে থাকে, আমরা কিন্তু বুঝতে পারি, ঠিক ওরকম মনে হয়, কিন্তু তাকালে দেখা যায় কেউ নেই। শুধু তাই না, ওই বাসার সিঁড়ি দিয়ে মাঝে মাঝেই ওঠানামার শব্দ শোনা যেত,
কিন্তু সমস্যা যেটা হলো তা হচ্ছে যে ওই বিল্ডিংয়ে তখন এই ছায়াপুরা ওনারা থাকতেন আর বাড়িওয়ালা থাকতেন, এছাড়া কেউ থাকতেন না। এমন সময় শব্দ পাওয়া যেত, ওই সময় কিন্তু কারো আসার কথা না, দরজা খুললেও কাউকে দেখা যেত না। এরকম কিন্তু অনেক ধরনের সমস্যাই হয়েছে। যাই হোক, পরবর্তীতে তো তৃতীয় তলা কমপ্লিট হয়েছে, অন্য ভাড়াটিয়ারা আসছেন। দেখা গেল যে ওই তৃতীয় তলাতে কেউই 1 বা ম্যাক্সিমাম 2 মাস এর উপরে কেউ থাকতে চাইতো না। প্রত্যেকের সাথেই বিভিন্ন ধরনের সমস্যা হতো, তারা চলে যেত। এক পর্যায়ে ব্যাচেলর ভাড়া দেওয়া হয়েছিল, তারাও একটা সময় চলে যেতে বাধ্য হয়েছে। তো এই যে ফ্যামিলি যারা, তারা কেন চলে গেল, এই সম্পর্কে কয়েকটি ঘটনা না বললেই নয়। একবার একটা পরিবার আসলেন, হাজব্যান্ড ওয়াইফ, আর তাদের বাচ্চা একটা আছে। বাচ্চার বয়স ছিল 8 কি 9 মাস। একদিন ওই আন্টি স্বপ্নে দেখেন যে ওনার যে রুমটা, বেডরুম, এই বেডরুমের জানালাটা একা একাই খুলে গেছে। তখন জানালার বাইরে থেকে একটা বিভৎস চেহারার মহিলা খুব বিশ্রী কণ্ঠে তাকে বলছে, তোর বাচ্চাটা আমাকে দিয়ে দে। দিবি? দে দে, আমাকে দে। এই জিনিসটা উনি স্বপ্নের মধ্যে দেখলেন। ওনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর দেখলেন যেই জানালাটা উনি বন্ধ করে ঘুমিয়েছিলেন, সেই জানালাটা খোলা। উনি কিন্তু প্রথমবার এটা দেখলেন, চিন্তা করলেন এটা একটা দুঃস্বপ্নই হবে। এই যে আন্টি, উনি কিন্তু নার্স, সরকারি একজন নার্স। এখনও উনি চাকরিরতই রয়েছেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সিনিয়র নার্স হিসেবে কর্মরত রয়েছেন। এই আন্টি পরবর্তীতে আরও একবার এই জিনিসটা দেখেছেন, আর উনি ওই বাসায় ওঠার পর থেকেই খুব দুর্বল হতে থাকেন, আর ওনার বাচ্চারও বিভিন্ন ধরনের অসুস্থতা লেগেই থাকে। জ্বর, শারীরিক দুর্বলতা, যেই বাচ্চা হামাগুড়ি দিত সেই বাচ্চা সারাদিন বিছানায় শুয়ে থাকে, শরীরকে নাড়াতে পারে না, এরকম অনেক ধরনের সমস্যা দেখা দিল। ডাক্তার কিছুই ধরতে পারে না। একদিন ওনারা হুট করেই বাসাটা ছেড়ে দেন। বাসাটা ছেড়ে দেবার পর এই যে ছায়া আপু, ওনার সাথে আবার এই আন্টির ভালো সম্পর্ক ছিল। এই আন্টি বলেছেন যে উনি স্বপ্নের মধ্যে কি কি দেখতেন, আর পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যা ওনাদের এই কয়েক মাসে লেগেই থাকতো। তখন ওরা বুঝতে পেরেছিলেন এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে, এই জন্য বাসাটা ছেড়ে দিলেন। এর কিছুদিন পর আর একজন পুলিশ অফিসার ওখানে বাসা ভাড়া নেন। ওই যে আন্টি, ওই আন্টি আবার, অর্থাৎ যিনি নতুন উঠেছেন আর কি, ওই পুলিশ অফিসার স্ত্রীর কথা বলছি, উনি প্রেগনেন্ট ছিলেন। তো উনি যখন ওখানে ওঠেন, ওই আন্টির সাথে এই ছায়াপুর ভালো একটা সম্পর্ক হয়ে যায়। দেখা যেত যে ওই আন্টির হাজব্যান্ড যেহেতু পুলিশ কর্মকর্তা, ডিউটির চাপ ছিল, যার কারণে ওই আন্টিকে যে ডক্টরের কাছে রেগুলার চেক আপের জন্য নিয়ে যেতে হবে, উনি কিন্তু ওভাবে সময় বের করতে খুবই কষ্ট পেতেন। যার কারণে ছায়া আপু তাকে নির্দিষ্ট দিনগুলোতে মেডিকেল চেক আপের জন্য নিয়ে যেতেন। তবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, এরপর থেকেই শুরু হয়ে গেল একটা সমস্যা। উনি ফিল করতেন যে ঘরের মধ্যে কেউ হাঁটছে, অথচ ঘরের মেইন দরজাটা বন্ধ করা। ওনার পাশে কেউ দাঁড়িয়ে আছে, তাকালে আবার দেখা যায় না। উনি যখন রুমের এক পাশে থাকেন, মনে হচ্ছে রুমের আর এক পাশ দিয়ে কেউ একজন হেঁটে গেল, তাকালে দেখা যায় না, কিন্তু বোঝা গিয়েছে যে ওখান দিয়ে কেউ হেঁটে গিয়েছে। এরকম কিন্তু উনি মাঝে মাঝেই দেখতেন। তবে বাচ্চার বয়স যখন 7 দিন ক্রস করেছে, উনিও এই সেম স্বপ্ন দেখতে থাকলেন যেটা পূর্বের আন্টি দেখেছিলেন। জানালার পাশ থেকে কেউ একজন বলে ওঠে, বিভৎস চেহারার একটা সুরত নিয়ে, তোর বাচ্চাকে আমাকে দিয়ে দে। এরকম বলতে থাকে। উনি কিন্তু রেগুলার বেসিসে এই স্বপ্নটা দেখতে থাকেন। বিয়ের 7 বছর পর ওনার সন্তান হয়েছে, ছেলে সন্তান। অনেক কষ্টের পর, অনেক কান্নাকাটি আল্লাহর কাছে দোয়া করার পর এই সন্তান হয়েছে। এখন কি না কেউ একজন বলছে সন্তানকে দিয়ে দিতে। তো এরকম কিন্তু সমস্যা উনি ফেস করতে শুরু করলেন। একদিন ঘুমের ভেতরেই একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওই যে বিভৎস চেহারার মহিলাটা,
ওই মহিলাটা কিন্তু এবার আর জানালার বাইরে না, ভেতরে চলে এসেছে। ভেতরে এসে 2 হাত বাড়িয়ে বলছে, দে তোর বাচ্চাটাকে আমাকে দে। উনি ঘুমের মধ্যেই বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়েছেন, জড়িয়ে ধরে বলছে, না আমার বাচ্চাকে আমি দেবো না, কোনোভাবেই দেবো না। তো উনি সত্যি সত্যি কিন্তু ঘুমের মধ্যে পাশে থাকা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরেছেন। এদিকে ওনার পাশে শুয়ে থাকা ওনার হাজব্যান্ড, ওনার ঘুম ভেঙে গেছে, উনি চোখ খুলে দেখেন এই অবস্থা। উনি তখন ধাক্কা দিয়েছেন, এই কী হয়েছে তোমার? তখন উনি বলেন যে এরকম এরকম স্বপ্ন তো আমি আজকেও দেখলাম। উনি কিন্তু এর আগেও বলেছেন ওনার হাজব্যান্ডকে, যেহেতু ওনার হাজব্যান্ড পুলিশ কর্মকর্তা, আইনের লোক, উনি এই বিষয়গুলোকে ওইভাবে পাত্তা দিতেন না। কিন্তু ওই বাসায় কিন্তু এই ছায়া আপু রেগুলারই আসা যাওয়া করতেন। ছায়া আপুর ছোটো বোন ছিল, সেও রেগুলার আসা যাওয়া করতো। এই বিষয়টা যখন এই ছায়া আপুকে বললেন, তখন ছায়া আপু চিন্তা করেন, ওই যে আগে একজন নার্স আন্টি, উনিও তো একই কথা বলেছিলেন, উনিও তো বাসা ছেড়ে দিয়ে চলে গেছেন। এই পুলিশ কর্মকর্তা এবং ওনার স্ত্রী তার সন্তান সহ ওই বাসাটা ছেড়ে দিয়ে চলে যান। এই যে একের পর এক ভাড়াটিয়ারা আসছে চলে যাচ্ছে, এদিকে হয়েছে কি, ছায়াপুর যে পরিবার, ওনারা তো অনেক আগে থেকে এই এলাকাতে, বাড়িওয়ালাই বাড়ি করার আগে থেকেই তাদেরকে চেনেন, ওনারাও তাদেরকে চেনেন, উভয়ের সাথেই খুব ভালো একটা সুসম্পর্ক। এদিকে ওনারা কিন্তু বলতে পারছেন না কাউকে যে এই বাড়িতে সমস্যা আছে, তাহলে তো মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে। কারণ যারা এই বাড়িটা তৈরি করেছেন, ওনারা অনেক কষ্ট করে ঋণ করে বাড়িটা তৈরি করেছেন। ভুতুরে বাড়ি হিসাবে চতুর্দিকে যদি একটা বদনাম ছড়িয়ে পড়ে, তাহলে তো ওনাদের জন্য খুব বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। তবে শুধু এই পরিবারের সাথেই যে ঘটনা ঘটে বিষয়টা এরকম না, ছায়াপুদের যে ঘর, এই ঘরেও কিন্তু দেখা যাচ্ছে যে ওই কেউ দাঁড়িয়ে আছে, কেউ সাইড থেকে চলে যাচ্ছে, এরকমটা কিন্তু ওনারা দেখেন। তবে বড় ধরনের কোনো সমস্যা ওভাবে হয় না। এবার আসি আর একটা ঘটনাতে, এই যে ওয়াশরুম সংক্রান্ত একটা বিষয়। আমরা বলেছিলাম যে কিচেনে দাঁড়িয়ে থাকলে বা রান্না করার সময় দেখা যায় যে কেউ একজন পাশে আছে বা দাঁড়িয়ে আছে, ওয়াশরুমে গেলেও বোঝা যায়। একবার ঘটে একটা ঘটনা, কোনো একজন ভাড়াটিয়া আসেন, নতুন একটা ভাড়াটিয়া, তবে এটা কিন্তু নিচতলাতে। তো ওই নিচতলার নতুন যে ভাড়াটিয়া, ওখানে যে ভদ্রমহিলা ছিলেন, উনি গিয়েছেন ওয়াশরুমে। যেই না উনি ওয়াশরুমে ঢুকেছেন, হঠাৎ করেই ওয়াশরুমের লাইটটা দপ করে বন্ধ হয়ে যায়। মনে হলো বাইরে থেকে কেউ সুইচটা বন্ধ করে দিয়েছে। যেই না বন্ধ হয়ে গেছে, সাথে সাথে উনি ফিল করলেন কেউ ওনার ঘাড় চেপে ধরে কোমরের ভেতরে মাথা ঢুকিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। আল্লাহর অশেষ রহমতে ওই সময় ওনার হাজব্যান্ড রুমেই ছিলেন। ওয়াশরুম থেকে যখন চিৎকার চেঁচামেচির আওয়াজ উনি শুনতে পেয়েছেন, সাথে সাথে উনি চলে আসেন ওয়াশরুমের কাছে। এসে দেখেন বাইরে থেকে সুইচটা অফ করা। উনি সুইচ দিলেন, সুইচ দেওয়ার পরও ভিতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। এরপর উনি দরজা যখন ভাঙেন, তখনও দেখেন ওনার ওয়াইফের মাথাটা কোমরের ভেতরে মনে হচ্ছে কেউ চাপ দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। উনি যখন ভেতরে ঢুকেছেন, এরপরে গিয়ে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। ওনার ওয়াইফ বলেন যে এই ঘটনা, হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যায়, তারপর এরকম ব্যাপার স্যাপার, লাইট জ্বলার পরও এই জিনিসটা ছাড়ে নাই। এরপর কিন্তু ওই ভদ্রমহিলা উদ্ভট রকমের আচরণ করতে থাকে। কয়েকজন কবিরাজও দেখানো হয়েছে, কোনো লাভ হচ্ছিল না। পরবর্তীতে তাকে গ্রামেও নিয়ে যাওয়া হয়, বেশ কয়েক মাস ওই বাসাটা ওরকমই থাকে। পরবর্তীতে একবার এসে ওনার বাসাটা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যান। এরপরে কি হয়েছে ওই ভদ্রমহিলার সাথে ছায়াপু বলতে পারেননি। এর আরও কিছুদিন পর একজন স্বর্ণকার বাসা ভাড়া নেন। তো উনি আসলে ব্যবসা করতেন, অনেক সময় দোকানে থাকতে হতো, মাঝে মাঝেই রাত 2-3টা বাজে ওনাকে বাসায় একা একাই আসতে হতো। খুব সাহসী প্রকৃতির একজন লোক। উনি একদিন রাত 3টার দিকে তার কাজ শেষ করে বাসায় ঢুকেছেন। হঠাৎ তার চোখ যায় সিঁড়ির দিকে। বলে রাখা ভালো, তার রুমটা ছিল সিঁড়ির কাছেই। উনি দূর থেকেই খেয়াল করেন দোতলায় উঠতে যে সিঁড়িটা, ওইখানে সাদা কাপড় পরা কোনো মহিলা বসে আছে। মনে হচ্ছে কাফনের কাপড় জাতীয় কিছু একটা শরীরে জড়িয়ে রেখেছে। তার শরীরের গড়নে বোঝা যাচ্ছিল উনি একজন ভদ্র মহিলা হতে পারেন, কিন্তু ভদ্র মহিলা হলে এত রাত্রে এখানে তো এইভাবে বসে থাকার কথা না। আর যেহেতু উনি একজন সাহসী মানুষ, উনি চিন্তা করেন থাক, হয়তোবা অন্য কোনো বাড়িতে কোনো একজন মহিলা বেড়াতে এসেছে, হয়তোবা গ্রামের মানুষ ফ্ল্যাট বাড়িতে থাকতে অসুবিধা হয়, দম আটকে আসে, এই জন্য হয়তো সিঁড়ির ওখানে বসে আছে। তো উনি একটু উপরের দিকে ওঠার চেষ্টা করলেন তাকে পাশ কাটিয়ে। হঠাৎ করে ওনার নজর যায় ওই মহিলার দিকে।
কি মনে করে তাকিয়েছেন তার চেহারার দিকে। যখনই তাকিয়েছেন তখনই দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। ওই মহিলার পুরো শরীর মানুষের মতো, কিন্তু মুখটা বিড়ালের মতো। যখনই এটা উনি দেখেছেন তখন তো উনি মারাত্মক ভয় পান। এমন জোরে একটা চিৎকার দিয়েছেন, এক চিৎকারে পুরো বিল্ডিংয়ে যারা যারা ছিল সবারই ঘুম ভেঙে গিয়েছে। সবাই বাইরে বেরিয়ে এসেছেন। দেখা গেল উনি খুব ভাবাচ্ছেন, যদিও বা উনি জ্ঞান হারান নাই, খুব ভাবাচ্ছেন, খুব ভয় পেয়েছেন। কী হয়েছে জিজ্ঞেস করলে উনি এই বিষয়টা খুলে বলেন। এর পরপরই উনি ওই বাসাটা ছেড়ে দিয়েছিলেন। এরপরে আসি 2022 কি 23 সালের ঘটনা। এরকম ঘটনা তো ওই বাসায় সবসময়ই হচ্ছে। তো দেখা যাচ্ছে যে এই 22-23 সালেও এরকম ঘটনা হয়েছে। আর এই যে ছায়াপুরা ওনারা 4র্থ তলায় যখন উঠেছেন, 5ম তলাতে চিলেকোঠার মতো জায়গাটা রয়েছে, ওইখানেও কিন্তু ওনারা ভাড়া নিয়েছেন। কারণ ওনাদের যেই ফ্ল্যাটটা, এখানে ওনাদের আসলে পর্যাপ্ত জায়গা হয় না, যার কারণে উপরের চিলেকোঠাতেও ওনারা ভাড়া নিয়েছেন। মাঝে মাঝে ওখানে ওঠেন। তো একবার হয় কি, ওনার ছোটো বোন উপরে উঠেছেন। ওই চিলেকোঠার ওই জায়গাতে কিন্তু বেসিন আছে, থালা বাসন ধোয়া যায়, সুন্দর করে ওই জায়গাটাও সাজানো আছে। ওই চিলেকোঠার ওখানে উঠে ওনার ছোটো বোন থালা বাসন ধুচ্ছিলেন। হঠাৎ করে মনে হলো সাঙ্গা করে তার পেছন থেকে কোনো একটা জিনিস দ্রুত চলে গেল। অনেক সময় কোনো বিমান যদি অতি দ্রুত চলে যায়, যেমন একটা শব্দ হয় শো করে, ওরকম হলো। কিন্তু সেটা আকাশ থেকে ওই শব্দ আসেনি, এসেছে তার পেছন থেকে। এত জোরে গিয়েছে যে একটা বাতাসের দমকা হাওয়া তার শরীরেও লেগেছে। উনি চিন্তা করেন কী ব্যাপার, কী হলো। মনে হয় এটা মনের ভুল, এইভাবে উনি আবার কাজ করছেন। দ্বিতীয়বারের মতো আবারও সেম জিনিসটা উনি ফিল করেন। এরপর তো ভয়ে থালা বাসন রেখে 4র্থ তলায় ওনার আম্মুর কাছে দৌড়ে চলে যান। ওনারা বিছানায় যখন শুয়ে থাকেন, কখনো কখনো মনে হয়েছে বিছানাটা থরথর করে কাঁপছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। আসলে কিছু না, ওই বিছানা ছাড়া অন্য সব কিছুই ঠিকঠাক আছে। তো এরকম কিন্তু এমন হয়েছে যে ওনাদের বাসায় আত্মীয় স্বজন এসেছে, ওনারাও টের পেয়েছেন। তবে ওনাদের সাথে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখনও নাকি ওই বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেই চলছে। এর মধ্যে একদম লেটেস্ট ঘটনা যেটা, এই 2026 সালের কথাই। ওনারা যখন ওই বাড়িতে উঠেছেন তখন তো এই বাড়িওয়ালার যিনি স্ত্রী, মানে বাড়িওয়ালি, উনি জীবিত ছিলেন, উনি মারা গেছেন। আর যিনি বাড়িওয়ালা, উনি প্যারালাইজড হয়ে কিন্তু বিছানায় পড়ে আছেন। ওনার ছেলে মেয়েরা বাইরে থাকে, বলতে ওই বাড়ির কাছাকাছি জায়গাতেই থাকে, আর ছেলে ওই বাড়িতেই থাকে। ছেলের ওয়াইফ, ছেলে ওনাকে দেখাশোনা করেন। তবে মাঝে মাঝে হয় কি, যে এই যে ছায়া আপু, ওনার ছোটো বোন ওই বাড়িতে যায়। ছায়া আপু আর ওনার ছোটো বোন ওই বাড়িতে গিয়ে ওই বাড়িতে দেখা যাচ্ছে যে ওনাদের সাথে গল্পগুজব করেন। মাঝে মাঝে এমন হয় যে ওনার ছেলের বউ তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছে, ছেলে কাজে গিয়েছে। এই যে আঙ্কেল, উনি তো অসুস্থ অবস্থায় পড়ে আছেন, একাকী অবস্থার, কখন কি হয়। তখন এই যে ছায়া আপু, ওনার বোন ওনাদের বাসা থেকে ওইখানে যান, তার সাথে কথাবার্তা বলেন, তার কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করেন। কিছু যদি নাও লাগে তখন ওনারা ওই বাসায় যান, ড্রয়িং রুমে বসে টিভি দেখলেও অন্তত যাতে করে বুঝতে পারেন ওই বাড়িওয়ালা ভদ্রলোক যে না, আমার এই বাসায় কেউ একজন আছে, আমি একা না। তো এরকম একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে এই যে যিনি ছায়াপু, ওনার ছোটো বোন, উনি ড্রয়িং রুমে বসে আছেন। মূলত উনি গিয়েছিলেন কিন্তু টেলিভিশন দেখার জন্য না, পড়ার জন্য। ওনার বাসা ওই সময় পড়া হচ্ছিল না, তখন মনে হলো যাই, ওই বাড়িওয়ালা আঙ্কেল যিনি আছেন উনি তো এখন একাই আছেন, অসুস্থ মানুষ, উঠতে পারেন না, আমি ড্রয়িং রুমে বসে একটু লেখাপড়া করি, উনি ওনার মতো ঘুমাক, পরে ওনার ছেলে আসলে আবার উনি চলে আসবেন আর কি নিচে, এরকম পরিকল্পনা করেছেন। যখন উনি ড্রয়িং রুমে বসে আছেন, পড়ছেন, হঠাৎ করে মনে হচ্ছে হাতি যদি ফস ফস শব্দ করে, হাতি কিন্তু এক ধরনের রেগে গেলে শব্দ করে, এটা কিন্তু হাতির আলাদা একটা শব্দ আছে যেটা অন্য কোনো প্রাণীর সাথে মেলে না, মনে হচ্ছে ওরকম শব্দ। খেয়াল করলেন যে ওনার পাশে একটা টেবিলে হাতির একটা বড় সড়ো পুতুল রাখা আছে। যখনই তাকিয়েছেন উনি দেখতে পেলেন মনে হচ্ছে এই পুতুলটা জীবন্ত, তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে, সুর নাড়াচ্ছে আর ভয়ঙ্করভাবে ফসফস শব্দ করছে। এটা দেখে তো উনি মারাত্মক ভয় পেয়ে যান। তখন উনি
প্রথম দিকে মনে করছেন মনের ভুল, কিন্তু ভালো করে খেয়াল করেন যে আরে এটা তো সত্যি। এরপর তো মারাত্মক ভয় পেয়েছেন, ওখান থেকে দ্রুত চলে আসেন। এর কিছুক্ষণ পরে ওই বয়স্ক বাড়িওয়ালার ছেলেও চলে আসে। তখন অবশ্য উনি কিছু বলেন নাই যে এই ঘটনা। তো ছেলে মনে করছে যে আরে আমার বাবাটা একা পড়ে আছে, ওরা তো একটু আসতে পারতো। তো পরবর্তীতে ওনারা বলেছিলেন যে হ্যাঁ অনেকক্ষণ ছিলেন, একটু আগে চলে আসেন, তবে কী কারণে চলে আসছেন এইটা অবশ্য বলেননি। তো এরকম কিন্তু অনেক ঘটনাই ঘটেছে। যেমন ছায়াপু বলেছেন যে একবার হয়েছে কি, ওনারা দুই বোনই ওখানে গিয়েছেন, যাওয়ার পর এক বোন এক পাশে আর এক বোন আর এক পাশে, মানে দুই রুমে দুইজন বসে আছেন, কারণ ওই বাসায় ওনাদের অবাধ আসা যাওয়া ছিল। এই ছায়াপু খেয়াল করলেন এই যে বাড়িওয়ালা যে আঙ্কেল, ওনার মেয়ে এসেছে। উনি দেখলেন ওনার মেয়ে আসলো, এসে আর একটা রুমে ঢুকে গেল, যেই রুমে এই ছায়াপুর বোন বসে আছে। মূলত ছায়াপুর বোনটা এমন জায়গায় বসে আছে, মেইন দরজা দিয়ে কেউ ঢুকলে ওখান থেকে অনায়াসেই দেখা যাবে। কিছুক্ষণ পর ওই বাড়িওয়ালার মেয়ের সাথে কথা বলার জন্য ছায়াপু আবার যখন ওই রুমে গিয়েছেন, কাউকে দেখতে পান না। তখন ছায়াপুর বোনকে জিজ্ঞেস করেছেন যে কী ব্যাপার, উনি যে আসলেন কই গেল? ছায়াপুর বোন উনি বলতেছেন যে কী বলো না বলো, কেউ তো আসেনি, দরজা তো বন্ধ, আর আমি এখানে বসা, কেউ আসলে তো আমি দেখতাম। এরকম কিন্তু অনেক ঘটনা ওই বাড়িতে ঘটেই চলছে, তো ঘটেই চলছে। অনেক ধরনের ঘটনাও ঘটে, যেমন কলিং বেল রাত্রেবেলা বাজে, দরজা খুললে কাউকে দেখা যায় না। তারপরে হঠাৎ করে লাইট কে যেন বন্ধ করে দেয় ঘরের ভেতরের, এরকম কিন্তু হয়। ওয়াশরুমে গিয়েছে, ওয়াশরুমের লাইটটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। ওয়াশরুম তো এমনি অন্ধকার, হঠাৎ করে রাতের বেলা যদি কেউ ওয়াশরুমের লাইট বন্ধ করে দেয় তখন কেমন ভয় লাগতে পারে। আর সেই বাড়িটা যদি হয় এরকম ভূতুরে বাড়ি, এরকম কিন্তু হয়। তো ওই বাড়ির মোটামুটি সবাই অনেক ধরনের ঘটনার সাক্ষী হয়ে আছেন আর কি। আর ওই আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানে অনেক ভয়ের ঘটনা আছে। এটা পরবর্তীতে উনি আমাদেরকে দিতে চেয়েছেন, আমরা অপেক্ষায় থাকব। আর এক্স্যাক্ট বাড়ির লোকেশনটা, বাড়ির নামটা আমরা বলছি না, এটা উনি বলতে নিষেধ করেছেন। কেননা ওই বাড়িতে যদি পরবর্তীতে কোনো লোকজন আসেন তাহলে ওনারা ভয় পেতে পারেন। আর এই ঘটনা এরকম একটা প্ল্যাটফর্মে প্রচারিত হলে দেখা যাবে যে বাড়িওয়ালার সাথে ওনাদের একটা সম্পর্কের অবনতিও হতে পারে, যার কারণে অনেক কিছু উনি অ্যাভয়েড করে গেছেন। আমরাও গিয়েছি, আরও বেশ কিছু বিষয় ছিল সেগুলো আমরা অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করেছি। ওনার যে নামটা মূলত বাড়িওয়ালারা জানেন, এই নামটা কিন্তু আমরা বলিনি, অন্য আর একটা নাম বলেছি, যে নামটা উনি আমাদেরকে বলতে বলেছেন, যেই নামে ওনাকে ওই বাড়ির লোকজন বা আশেপাশের লোকজন চেনে না, সেই নামেই কিন্তু আমরা বলেছি যে ছায়া নামটা। ধন্যবাদ জানাচ্ছি ছায়াপুকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের হরর নাইটের 118তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 118তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম আকাশ। ওনার পাঠানো আরও একটি ঘটনা আমাদের থার্সডে নাইটের 187তম এপিসোডের পঞ্চম ঘটনা হিসাবে আমরা প্রচার করেছিলাম। ঘটনাটি ওনার বাবার সাথে ঘটেছিল, তবে ঘটনাটি ওনার বাবা শুনে যেতে পারেননি, কেননা ওনার বাবার ইন্তেকালের 2 মাস আগে উনি ঘটনাটি পাঠিয়েছিলেন। যখন প্রচারিত হয় তখন ওনার বাবা আর পৃথিবীতে নেই, উনি এই ঘটনাটি শুনে যেতে পারেননি। তবে যারা শুনেছে তারা খুশি হয়েছে। ওনার বাবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। যে ঘটনাটি উনি এবারে পাঠিয়েছেন, ঘটনাটি ওনার দাদার সাথেও ঘটেছে, ওনার বাবার সাথেও আংশিক ঘটেছে। সময়টা 1974-75 সাল হবে। তখন এই আকাশ ভাইয়ের বাবার বয়স 14 কি 15 বছর এরকমটা হবে আর কি। ওনার বাবা একদম এক্স্যাক্ট বলতে পারেন নাই যে ঠিক কত বয়স, তবে এরকম হতে পারে বলে উনি জানিয়েছিলেন। ওনাদের বাড়িটা কিন্তু ছিল বরিশালে।
ওনার দাদা, এই যে আকাশ ভাইয়ের দাদা কিন্তু মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন। ওনার দাদারা কিন্তু 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে ওনার দাদাই সবচেয়ে বড় এবং বেশ রাগী এবং একগুঁয়ে স্বভাবের ছিলেন আর কি। উনি মাছ ধরতেন সাধারণত দিনের বেলাতেই, রাতের বেলা মাছ কম ধরতেন, রাতের বেলা বাড়িতেই থাকতেন। একদিন হয় কি, সকালে বেরিয়েছেন, দুপুর পর্যন্ত জালে একটা মাছও ধরা পড়েনি। বাড়িতে ফেরত আসেন খালি হাতে, মন খারাপ, একটা মাছও ধরা পড়েনি, মাছ বাজারে বিক্রিও করতে পারেননি, হাতে টাকাও নেই। ওনাদের তো এমন অবস্থা যে একদিন খেলে পরবর্তী দিন খাবারের যে চাল, এটা কিন্তু বাসায় থাকে না। এদিকে এই যে আকাশ ভাইয়ের বাবা, ওনার সমবয়সী ছেলেপেলেদের সাথে খেলতে গিয়েছিলেন, খেলাধুলা করে এসে ক্ষুধা লেগেছে, দুপুরবেলা মায়ের কাছে খাবার চেয়েছেন। খাবার তো নেই বাসায়, বাবা তো কিছুই কিনে আনতে পারেনি। তখন দাদি কি করেছেন, কিছু মুড়ি গুড় এনে দাদা এবং এই আকাশ ভাইয়ের বাবার সামনে দিয়েছেন। উনি তো ছোট মানুষ, উনি তো বলছে যে না, আমি ভাত খাবো, আমার ভাতের ক্ষুধা লেগেছে। বিরক্ত হয়ে আকাশ ভাইয়ের দাদা আকাশ ভাইয়ের বাবাকে ধমক দিয়েছেন। বাবা মন খারাপ করে ঘরে চলে গেলেন। এই ঘরে চলে যাওয়া দেখে দাদার মনে খুব কষ্ট হলো, নিজেকে ব্যর্থ পিতা বলে মনে হচ্ছিল। ছেলে ক্ষুধায় এরকম বলেছে আর উনি কিনে ধমক দিয়ে ঘরের ভিতরে পাঠিয়ে দিলেন। আসলেই তো ছেলের ক্ষুধা লেগেছে, এখন কোথা থেকে খাবার আনবেন? তখন এই আকাশ ভাইয়ের দাদা দাদিকে বললেন যে ঠিক আছে, আজকে রাত্রেও মাছ ধরব। আমার স্ত্রী সন্তান না খেয়ে থাকবে তা তো হতে পারে না, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। রাতে যদি বা মাছ ধরি না, কিন্তু আজকে ধরবই, প্রয়োজনে আজকে নদীর আরও একটু ভেতরে চলে যাব। এই কথা শোনার পর দাদি তো রাজি হন না, যে মাছ আসলে কখনো পাওয়া যাবে কখনো পাওয়া যাবে না, তাই বলে নদীর এত ভেতরে যাওয়া তো ঠিক না, আর যাবা রাতের বেলা, তুমি তো রাতের বেলা মাছ ধরোও না। দাদা বলেন যে কিছু করার নাই, আমাকে যেতেই হবে। তখন দাদি বলেন ঠিক আছে, যাবা তো ছেলেকে সাথে নিয়ে যাও, ছেলে তো একদম ছোট না, 14-15 বছর বয়স হয়ে গেছে, এত তো ছোট বাচ্চা না, সে তোমার কাজে সহযোগিতা করবে। দাদা রাজি হন না, যে না না, বাচ্চা মানুষ নিয়ে যাব, কোনো সমস্যা যদি হয় তখন কি হবে, একসাথে যদি দুজনের সমস্যা হয়, একজন থাক। দাদি বলেন না, ওকে নিয়ে যাও। কি আর করা, দাদা একটা পর্যায়ে রাজি হয়। রাতের বেলা দাদা আকাশ ভাইয়ের বাবাকে সাথে নিয়ে মাছ ধরার জন্য বেরিয়ে পড়েন। ছোট নদী পাড়ি দিয়ে অনেকটা ভেতরেই ঢুকে গেছেন, জাল ফেলেছেন। আর দাদা কিন্তু আকাশ ভাইয়ের বাবাকে বলে দিয়েছেন যে তুই কিন্তু আগ বাড়িয়ে কিছু করতে যাবি না, আমি যেটা করতে বলবো শুধু সেটাই করবি, আর চুপচাপ নৌকার উপরে বসে থাকবি। উনিও বলেছেন ঠিক আছে তাই করব। তো এভাবেই চলছিল। কিছুক্ষণ ওনারা জাল ফেলার পর দেখা গেল একটা অদ্ভুত দৃশ্য, যে দৃশ্যটা সর্বপ্রথম আকাশ ভাইয়ের বাবার নজর এসেছে। উনি নিচ দিকে যখন তাকিয়েছেন যে মাছ উঠলো কিনা, জাল যখন টানা হচ্ছিল, হঠাৎ করে দেখেন পানির নিচে একটা নীল আলো জ্বলছে, মনে হচ্ছে নীল রঙের একটা লাইট পানির নিচে রয়েছে। উনি কি করেছেন, হাত দিয়ে ওটাকে ধরতে যখনই গিয়েছেন তখন খপ করে আকাশ ভাইয়ের দাদা আকাশ ভাইয়ের বাবার হাত চেপে ধরেছেন, ধমক দিয়ে বলেছেন, এই তোকে কি বলছিলাম, আগ বাড়ায় কিছু কাজ করতে বারণ বলছিলাম না, খবরদার এই কাজ করবি না, তুই তো নতুন, অনেক কিছু বুঝিস না। তখনও কিন্তু আলোটা জ্বলছে। কি করেছেন তখন এই আকাশ ভাইয়ের দাদা, উনি বৈঠাটা হাতে নিয়ে দ্রুত নৌকাটা বেয়ে পাড়ে চলে আসার চেষ্টা করছেন। উনি যখনই বৈঠাটা পানির নিচে দেন, তখনই নাকি ওই বৈঠাটা কে যেন টেনে ধরে, উনি আর নৌকা বাইতে পারেন না। এরকম কয়েকবার হচ্ছে, টান দিয়ে আবার উপর দিকে উঠান। বিষয়টা এরকম যে কাদার মধ্যে উনি বৈঠাটা গেড়ে দিচ্ছেন, কাদার মধ্যে তো আর বৈঠা পাওয়া যায় না, মনে হচ্ছে পানিটা কাদার মতো হয়ে গেছে, শক্ত কাদা। উনি টান দিয়ে উপর দিকে উঠাতে পারেন কিন্তু নৌকা বাইতে পারেন না। একটা পর্যায়ে কি করেছেন, কিছু দোয়া দুরুদ পরে ওই বৈঠার উপরে ফু দিয়ে পানির উপর এমনভাবে আঘাত করেছেন, মানে যেভাবে আমরা মাটির উপর সরাসরি কোদাল চালাই বা শাবল জাতীয় কিছু জিনিস গর্ত করার জন্য মাটির উপর আঘাত করি, ওইভাবে আঘাত করেছেন। তৎক্ষণাৎ মনে হলো পানির নিচে একটা ছোট্ট আলোড়ন সৃষ্টি হলো। কেননা ওই যে নীল রঙের আলোটা, এইটা বারবার ওই বৈঠার কাছে চলে আসছিল।
দাদা বুঝতে পেরেছিলেন এই জিনিসটাই ওই বৈঠাটাকে চেপে ধরে। যখন দোয়া পড়ে ওই বৈঠার উপর ফু দিয়ে বৈঠাটা সজোরে পানির উপর আঘাত করেছেন উনি ওই বৈঠা দিয়ে, সাথে সাথে ওই জিনিসটা শরীরে লেগেছে। তখনই আর কোনো জ্বালাতন শুরু করেনি নতুন করে আর কি। উনি বৈঠা পাওয়া শুরু করছেন। যখন বৈঠা পাচ্ছেন এবারে মনে হচ্ছে নৌকাটাকেও নিচ থেকে ধরে রেখেছে, নৌকার আগাতে চায় না। এখন শুরু হয়ে গেল আর একটা সমস্যা। এদিকে এত কিছু যে হচ্ছে, আকাশ ভাইয়ের বাবাকে কিন্তু উনি বুঝতে দিচ্ছেন না, তাহলে ছোট মানুষ ভয় পেতে পারেন। ওনার একটাই ভয় ছিল যে পানির উপর উঠে যদি ছেলেটাকে খপ করে ধরে পানির নিচে নিয়ে যায় তখন কি হবে। উনি ওনার মতো করে আসলে দোয়া দুরুদ পড়ছিলেন। উনি 5 ওয়াক্ত নামাজও কিন্তু পড়তেন, যত ব্যস্ততাই থাকুক না কেন এটা উনি মিস করতেন না। উনি ওনার মতো করে দোয়া দুরুদ পড়ছেন। এদিকে কিন্তু আকাশ ভাইয়ের বাবা তখনও কিছু বুঝতে পারছেন না। দোয়া দুরুদ পড়ার কারণে আল্লাহর রহমতে নৌকাটা নিয়ে একটু সামনের দিকে আগাতে সক্ষম হয়েছেন। তখনই ঘটে একটা ঘটনা। মনে হলো পানির নিচ থেকে বুদবুদ ওঠে, যেভাবে শব্দ হয় অনেক সময় ওরকম হলো। এরপর পানির ভেতর থেকে মনে হলো একটা ধোঁয়া বের হলো। ধোঁয়াটা বের হওয়ার পরই একটা কথা বলে উঠলো। ওই কথাটা আকাশ ভাইয়ের বাবাও শুনেছিলেন। বলে উঠলো, তুই আজকে আমাকে আঘাত করলি, কাজটা ভালো করলি না। তখন এই আকাশ ভাইয়ের দাদা বলছেন, তুই আমার ছেলেকে ধরার জন্য আসছিলি, আমি তো বুঝতে পারছি। আমাকে নৌকা নিয়ে যেতে দিচ্ছিস না। আমি গরিব মানুষ, আমার মাছ ধরায় বারবার বিরক্ত করছিস। আঘাত করবো না তা কী করবো? আমার বইটাকে কেন ধরে রাখছিলি? কেন যেতে দিচ্ছিস না এদিক দিয়ে? ঠিক কাজটাই তো করছি। তোর সাথে আবার প্রয়োজনে দেখা হবে, তখন তুই যা পারিস করিস। এখন তুই কিছুই আর করতে পারবি না, আমি বুঝে গেছি। এ কথা বলার পর ওই ধোঁয়াটাও ভ্যানিশ হয়ে যায়। পানির নিচে যে চলে গিয়েছে বিষয়টা এরকম না, ওখানেই ভ্যানিশ হয়ে যায়। এরপর নৌকা চালিয়ে ওনারা পাড়ে চলে আসেন, বাসায় চলে যান। বাসায় যাওয়ার পর দাদিকে যখন ডেকে উঠিয়েছেন, দাদি ঘুমিয়ে গেছেন। তখন দুইজনকে দেখেই বেশ বিপর্যস্ত মনে হচ্ছিল। এই বিপর্যস্ততা যে মাছ ধরার কারণে হয়েছে বিষয়টা এরকম না, তাদের দুইজনের মধ্যে একটা ভয়ের অনুভূতি কাজ করেছে, এটা কিন্তু দাদি বুঝতে পেরেছেন। উনি গ্রামের মানুষ, উনি চেহারা দেখলে অনেকটাই অনুমান করতে পারেন কি হয়েছে বলো তো দেখি। বলতে চান না। তখন দাদি বলছেন, আগে বলো তারপরে ঘরে ঢুকতে দেবো। তখন বলে এই ঘটনা। তখন দাদি বলছেন, দেখছো ঘরে যদি ঢুকতো তখন আরও বিপদ হতো, তাড়াতাড়ি যাও, আমি গরম পানি করতেছি, তোমরা দুজন উঠানে গিয়ে বসো, এরপর গোসল করে তারপর ঘরে ঢুকবা। দুজনকে উঠানের ওখানে বসতে বলেন। এরপর দাদি গরম পানি করেন, দুজন গোসল করার পর এরপর গিয়ে ওনারা ঘরে ঢুকেছেন। তো এরপর তো বিভিন্ন সময় মাছ ধরেছেন, টুকটাক কিছু সমস্যা হয়েছে। তো একবার হয় কি, দাদা মাছ বিক্রি করে বাড়িতে ফিরছিলেন। ফিরতে ফিরতে রাত হয়ে যাবে এটা কিন্তু উনি জানতেন। এই কারণে উনি একটা ছোট্ট খালের মতো জায়গা পার হবেন। ওই জায়গায় যে মাঝি থাকে তাকে বলে রেখেছিলেন যে আমার আসতে একটু দেরি হবে, তুমি থেকো। উনি যখন এসেছেন তখন রাত 8টার মতো বেজে গেছে। ডাকাডাকি করছেন, মাঝিটার কোনো খোঁজ খবর নাই। সেই 1974-75 সালের দিকে রাত 8টা মানে গ্রামের এলাকাতে তো বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স, অনেক রাত। ওখানে ওই সময় কেউ জেগেও থাকে না। চর এলাকায়, গ্রাম এলাকায়, নদী মাতৃক এলাকাগুলোতে তো আসলে এরকম কেউ অত রাত পর্যন্ত থাকেও না জেগে। তো উনি আসছেন, কাউকে পান না। বুঝতে পারলেন যে ওই মাঝি চলে গেছে। উনি চিন্তা করলেন যে উপায় একটা, সোজা হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে একটা জায়গায় ছোট্ট একটা বাজার আছে, বাজার ওই সাইড দিয়ে পার হওয়ার একটা সুযোগ আছে, ওখানে পানি কম, অনায়াসে উনি পার হতে পারবেন। এই চিন্তা করে উনি হাঁটা শুরু করছেন। হাঁটতে হাঁটতে উনি যখন ওই বাজারটা পার হয়েছেন, পার হওয়ার পর একটা বাঁশঝাড়ের মতো আছে, উনি দেখতে পেলেন ওইখানে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটাকে দেখে উনি খুশি হয়েছেন। চিন্তা করেন এই লোকটা মনে হয় একা একা যেতে পারছে না, কার অপেক্ষায় আছে, এই চিন্তা করেছেন। তো উনি যখন ওই অবয়বটার কাছে গেছেন তখন ওই অবয়বটা বলে ওঠে তার নাম ধরে যে, কিরে সেদিন তো পানির মধ্যে আমাকে আঘাত করছিলি, আজকে তোরে পাইছি রে। তুই তো রাতের বেলা মাছ ধরতে আসিস না, আমি খুব একটা সুযোগ পাচ্ছিলাম না, আজকে পেয়ে গেছি, আজকে তোকে ধরবো। তখন দাদা কি করেছেন, উনি ওনার মতো করে দোয়া দুরুদ পড়ছেন। তখন নাকি ওই অবয়বটা হেসে দিয়ে বলে, কোনো লাভ হবে না, তুই দোয়া দুরুদ পড়ার আগেই তোকে আমি মায়াজালে বন্দি করে ফেলেছি, এখন তোর খেলা শেষ, আমার খেলা শুরু। তখন দাদা বুঝতে পারেন যে আজকে অনেক বড় ধরনের বিপদে উনি পড়ে গেছেন, উপায় আর নাই। উনি তো কাকুতি মিনতি করছেন যে আমাকে ছেড়ে দাও, আমি গরিব মানুষ, আমার একটা ছেলে আছে, আমার স্ত্রী আছে,
আমার পরিবারে উপার্জন করার মতো আর কেউ নাই, আমি মারা গেলে এরা না খেয়ে মারা যাবে, কেউ তাদেরকে সহযোগিতা করবে না। কিন্তু এ তো নাসরবান্দা, ও বলেন না, তোকে আমি আজকে মারবই। এদিকে দাদা তো কাকুতি মিনতি করছেন, কান্নাকাটি করছেন। আল্লাহর কি ইচ্ছা, ওই সময় দাদার পরিচিত এক বন্ধু বাইসাইকেল চালাতে চালাতে ওই রাস্তা দিয়ে ফিরছিলেন। তো উনি যখন ফিরছিলেন তখন তো দাদা তো একটা মায়াজালে আবদ্ধ হয়ে আছেন, আশেপাশে কী ঘটছে এটা উনি বুঝতে পারছেন না। এদিকে হয়েছে কি, দাদার ওই বন্ধু শুনছেন যে এই বাজারের পাশ থেকে কেউ যেন খুব কান্নাকাটি করছে যে আমাকে ছেড়ে দাও, আমার ছেলে আছে, আমার স্ত্রী আছে, এরা না খেয়ে মারা যাবে, এরকম বলছে। উনি আবার ওখানে গিয়ে সাইকেলের বেল বাজিয়েছেন ক্রিং ক্রিং করে, যে ঘটনাটা কি, ওখানে কে কথা বলে। তো ক্রিং ক্রিং করে বেল বাজিয়েছেন, তখনও দেখা যাচ্ছে যে কথা বলেই যাচ্ছে। তখনই সাইকেলটা ওখানে স্ট্যান্ড করিয়ে একটু রাস্তার পাশে গিয়ে দেখেন যে একজন ব্যক্তি, কাছাকাছি গিয়েই বুঝতে পারছেন যে এটাকে তারই বন্ধু। তখন তার গায়ে হাত দিয়ে একটু ঝাঁকি দিয়ে বলেন যে এই কিরে, এখানে কি করিস তুই, কার সাথে কথা বলিস? তখন দাদা, ওনার হুশ আসলে ফেরত আসে দাদার, উনি বুঝতে পারেন যে এই জিনিসটা এখন আর নাই, ওনার পাশে ওনারই বন্ধু দাঁড়িয়ে আছে। প্রথম দিকে অবশ্যই একটু ভয় পেয়েছিলেন যে এও আবার কোনো ভূত প্রেত কিনা, পরে দেখলেন যে না, সে কিছু না। পরে উনি বললেন যে আমি তো এরকম একটা বিপদে পড়ছিলাম। তখন দাদার বন্ধু বলছেন যে আরে এই রাস্তায় এরকম ঘটনা মাঝে মাঝেই ঘটে, বহু লোক এখানে বিপদে পড়ে, বিশেষ করে এই বাসারে এসে বহু লোক বিপদে পড়ছে, আচ্ছা চল বাড়িতে দিয়ে আসি। এরপর দাদাকে উনি বাড়িতে এগিয়ে দিয়ে আসেন। ওই ছোট্ট খাল যেখান দিয়ে পার হতে হবে, ওই সময় ওখানে পানি খুবই কম ছিল, কিন্তু উনি যেই পথ দিয়ে শুরুর দিকে পার হতে চেয়েছেন ওইখানে কিন্তু পানি গভীর, ওখানে নৌকা দিয়ে পার হতে হয় আর কি। এরপর তো উনি বাড়িতে চলে আসছেন। এখন বাড়িতে এসে দাদির কাছে যখন বিষয়টা বলেছেন তখন দাদি বুঝতে পারলেন এটা সমাধান করাটা জরুরি, কেননা এরকম কয়দিন করতে হবে, এরকম কয়দিন ছাড় পাওয়া যাবে, একটা সমাধানের তো আশাটা খুবই জরুরি হয়ে পড়েছে। তখন উনি ওই সময়ে ওই এলাকার বেশ নাম করা একজন হুজুরের সাথে যোগাযোগ করেন। হুজুর এই বিষয়টা যখন শুনলেন উনি বললেন যে ঠিক আছে, এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার দরকার নেই, আমি আপনাদের বাসায় এসে সমাধান করে দিয়ে যাব। মোটামুটি 3-4 দিন পরে হুজুর আসেন, সাথে আরও 2জন ছাত্রকে সাথে নিয়ে আসেন। হুজুর বলেন যে ওই দিন ওই যে নীল আলোটা, এটা একটা জিন ছিল, এটা নিশ্চিত। ওই যে জিন, এই জিনের যে গোত্র, এরা হলো পরিষ্কার পানিতে থাকে, ঘোলা পানিতে থাকে না, এদের বৈশিষ্ট্যই এইটা। আর এই জিনটা ওই গোত্রের সেনা প্রধান, যখন সে আঘাত পেয়েছে সে গিয়ে গোত্র প্রধানের কাছে বললে গোত্র প্রধান বলে যে ওই লোকটার মৃত্যুদণ্ড দিলাম আমি, তোকে মেরে তারপর আমার কাছে আসবি, যেহেতু তোকে আঘাত করেছে, সেনা প্রধানের গায়ে হাত দিয়েছে, এর বিচার না হলে তো অন্য যারা সৈনিক তারাও তো মনোবল হারাবে, সুতরাং তাকে মারতেই হবে। এই কারণেই মূলত এই জিনিসটা পিছনে পড়েছে। উনি বলেন যে আমি তার সাথে কথা বলেছি, তবে খুব একটা আশার আলো পাইনি, তারপরে এখন তাকে হাজির করব। আপনারা দ্রুত 2 কেজি গরুর দুধ জোগাড় করেন, যেহেতু গ্রামের অনেকেই কিন্তু দুধের গাই পালেন, এই দুধ জোগাড় করতে খুব বেশি সময় লাগেনি। হুজুর ওই দুধের উপর কিছু দোয়া পরে এই 2 কেজি দুধই কিন্তু দাদার শরীরের উপর ঢেলে দেন। এরপর উনি নির্দিষ্ট রুকিয়া করতে থাকেন। ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যেই হঠাৎ করে দাদার শরীর কাঁপুনি দিয়ে ওঠে, বোঝা গেল যে ওই জিনটা হাজির হয়েছে। এসে বলছে কেন আমাকে ডেকেছেন? তখন হুজুর বলছেন যে আমি এটা সবই জানি, যে কি ঘটনা ঘটেছে, তুমি ওকে মাফ করে দাও। তুমি মাফ করলেই তোমার গোত্রের সর্দার যে মৃত্যুদণ্ড দিয়েছেন এটা আর কার্যকরী করার কোনো দরকার থাকবে না। তখনই বলছেন যে না, এটা আমার সম্মানের একটা প্রশ্ন, আমার গোত্রের সেনাপ্রধান আমি, আমার সাথে এরকম হয়েছে, আমার অধীনে থাকা সৈন্যরা তারা তো বিষয়টা অন্যরকমভাবে দেখবে। তখন এই হুজুরও বেশ অনুনয় বিনয় করেন, দাদিও অনেক কান্নাকাটি করেন। একটা পর্যায়ে বলে আচ্ছা ঠিক আছে, আমি ওকে ক্ষমা করে দিব, তবে কয়েকটা শর্ত আছে। প্রথমত, ও আর কোনোভাবেই মাছ ধরতে পারবে না, ও পানির কাছে গেলেই কিন্তু আমি ওকে ধরবো, ও যদি পানির কাছে না যায় তাহলে আমি ওর কিছু করব না। দ্বিতীয় শর্ত সেটা হচ্ছে যে যেই জায়গাতে ও আমাকে আঘাত করেছিল ওইখানে ওকে একা যেতে হবে, সেখানে ওকে 5 কেজি গরুর দুধ, একটা মুরগি আর একটা ছাগলের বাচ্চা, একদম কুচকুচে কালো হতে হবে ছাগলের বাচ্চাটা,
এটা ওই পানিতে ঢেলে দিয়ে ওখান থেকে চলে আসবে, পেছন দিকে তাকানো যাবে না, এটাই শর্ত। হুজুর তখন বলেছিলেন যে আসলে এরা তো গরিব মানুষ, মাছ না ধরলে খাবে কি? তখন জিন বলেছিল এটা আমার দেখার বিষয় না। এদিকে এই যে ছাগল, 5 কেজি গরুর দুধ, মুরগি, তখন হুজুর বলছেন এরা তো নিজেরাই খেতে পায় না ভালো করে, একদিন মাছ ধরতে না পারলে ওই দিন ওদের চুলা জ্বলে না, তাহলে এরা কিভাবে এটা দেবে? তখন ওই জিন বলেছিল এটাও আমার দেখার বিষয় না, আমার যেটা বলার আমি বলে দিয়েছি। তখন নাকি দাদি বলেছিল যে ধার কর্য করে হলেও এই বিষয়গুলো ওনারা করবেন, আর ওনার স্বামী আর মাছ ধরতে যাবেন না, প্রয়োজনে অন্য কাজ করবেন। পরের দিনই ধার কর্য করে হলেও এই কাজটি দাদা করেছিলেন। রাতের বেলা গিয়ে সেখানে এই জিনিসগুলো দিয়ে এসেছিলেন, দেওয়ার সময় কোনো সমস্যা হয়নি, ফেরার সময় পেছন দিকে তাকানো নাই, বাসায় ফিরতেও কোনো সমস্যা হয়নি। আর এরপরে দাদা মাছ ধরার পেশাটা একদমই ছেড়ে দেন, উনি দিনমজুরের কাজ বেছে নেন। এইভাবেই উনি ওনার জীবনকে অতিবাহিত করেছেন। আর রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও উনি মাছ ধরার জন্য সহজে কোথাও যেতেন না। এভাবেই ওনার জীবনটাকে উনি পার করে দিয়েছেন। আর এই ঘটনা নিয়ে পরবর্তীতে আর কোনো সমস্যা সেভাবে হয়নি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই ছিল। যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন, আর যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকেও শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আশা করি এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, ঘটনা পাঠিয়ে আমাদের চলার পথকে আরও মসৃণ এবং দীর্ঘায়িত করবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনন্দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আগামীকাল মঙ্গলবার আমাদের আফনান্স ইউটিউব চ্যানেলে ফেয়ার উইথ টুয়েসডে এপিসোড হতে যাচ্ছে রাত 10টা 59 মিনিটে। সেটা শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।